This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বদলে গেছে টিভি9 বাংলা, বদলে গেছি আমরা, বদলে গেছে আমাদের সুপার প্রাইম টাইম। এখন সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল, আর ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই চলে যাব এই মুহূর্তে বৈষ্ণব ঘাটাতে চলে যাব। আমার সঙ্গে রয়েছেন আত্রেয়ী, আমার সঙ্গে রয়েছেন সায়ন্ত এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন শর্মিষ্ঠা। আমি চলে যাব সরাসরি শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা এই মুহূর্তে রয়েছেন বৈষ্ণব ঘাটাতে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেখানে উপস্থিত জম্মু কাশ্মীর থেকে। আপনারা জানেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী, তার পরিবার, তিনি বৈষ্ণব ঘাটার বাড়িতে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন, পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত যে পর্যটকরা, তাদের মধ্যে অন্যতম বাঙালি পর্যটক বিতান অধিকারী। ইতিমধ্যেই তার স্ত্রীর বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি বারবার বলেছেন মাথায় সিঁদুরের টিপ আর কলমা পড়তে না পারার ফলেই তার স্বামীকে মারা যেতে হয়েছে, জঙ্গিদের গুলিতে মরতে হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী, তার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন বেহালার সমীর গুহ একইভাবে তার মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন, গতকালই ফিরেছে মৃতদেহ। চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, তোমার কাছ থেকে জানতে চাইবো, বুঝতে চাইবো এই মুহূর্তে কি হচ্ছে বিতান অধিকারীর বাড়িতে। বিতান অধিকারী বাড়িতে কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অগ্নিমিত্রা পল বিজেপি নেতৃত্ব এসেছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা বক্তব্য শোনাবো, বিতান অধিকারীর স্ত্রীর বক্তব্য আমরা শোনাবো, সোহিনীর বক্তব্য আমরা শোনাবো। কিন্তু একেবারে ভয়ানক অভিজ্ঞতা বলা যেতে পারে অনির্বাণ। মানে উনি পুরোপুরি ব্যাখ্যা করেছেন যে কিভাবে বেশ কিছুক্ষণ ধরে সেখানে ওই পেহেলগাঁওয়ে ভার্সেনি যে ভ্যালি রয়েছে সেখানে কিভাবে দীর্ঘক্ষণ ধরে হামলা হয়েছে, কিভাবে বেছে বেছে এবং যে বাছার পদ্ধতিটা, সেই বাছার পদ্ধতিটাও সাংঘাতিকভাবে বর্ণনা করলেন সোহিনী। মানে আমরা তার বক্তব্য শোনাবো অনির্বাণ। মানে আমি এখান থেকে শুনে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি এবং বলছেন যেভাবে বন্দুক এবং গুলির ব্যবহার করা হয়েছে যেন বাচ্চা ছেলে যেভাবে খেলার ছলে গুলি করে সেইভাবে খেলার ছলে ওখানে প্রত্যেককে মারা হয়েছে এবং খেলার ছলে মানে প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করা হয়েছে এবং কোথাও টার্গেট করা হয়েছে অমুসলিম পুরুষদের বেছে বেছে টার্গেট করা হয়েছে। একেবারে শর্মিষ্ঠা, আমি একবার শুনে নেব, তুমি আমার সঙ্গে থাকো শর্মিষ্ঠা, আমি তোমার সাথে কথা বলবো, তোমার মাধ্যমে ওদের সাথেও কথা বলতে চাইবো, কিন্তু তার আগে এই মুহূর্তে শুনে নেবো একবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার বক্তব্য। একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা, আপনি কলমা জানেন কিনা। তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে। অশ্রুসিক্ত নয়ন দিয়ে আমার কাছেই বলেছে, অসীম বসু উইটনেস, তৃণমূলের লোককেই সাক্ষী মানছে, বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল, মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর, সেইটা থাকার জন্য মেরেছে এবং বলেছে তোরা মোদিবাবুর লোক। মানে মোদিবাবু কোনো দলের নয়, দেশের প্রধানমন্ত্রী। তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তারা নিরস্ত্র ছিল। এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও, অনন্তনাগ, বারমুল্লা, শ্রীনগরের মুসলিম কমিউনিটির লোকেরা। আমি পশ্চিমবাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব, হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিতান অধিকারীর বাড়ি সম্পর্কে এবং সার্বিকভাবে বাঙালি পর্যটকদের নিহত হওয়া সম্পর্কে জঙ্গি হামলায় কি বলছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গতকালই বিমানবন্দরে পৌঁছেছিলেন এবং যে কথা বলছিল কিছুক্ষণ আগে আমার সহকর্মী শর্মিষ্ঠা, বিতান অধিকারী হোক অথবা সমীর গুহ অথবা ঝালদাতে মনীষ রঞ্জন মিশ্রের বাড়ি, যে কোনো বাড়িতে পৌঁছলেই কান্নার যে রোল আপনি দেখতে পাবেন, সেই যে কান্নার রোল আপনি শুনতে পাবেন। তারপরে মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। কিচ্ছু কেউ বুঝতে পারলেন না, কোনো নিরাপত্তা সেখানে ছিল? কিছু বুঝতে পারিনি আমি, শুধু যারা এগুলো করেছে তাদের শাস্তি চাই। আমার আর আমার বাচ্চার সিকিউরিটি
গেছিলেন সেই জায়গায় মানে মানে তারা মানে কতজন মিলে কোনো আর্মির ড্রেস বা এমনি নর্মাল ড্রেস মানে হঠাৎ করে এরকম কিচ্ছু কেউ বুঝতে পারলেন না? কোনো নিরাপত্তা সেখানে ছিল? কিছু বুঝতে পারিনি। অলরেডি ওর মাথা পড়ে গেছে, তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি, বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। কোনো সিকিউরিটি, পুলিশ সিকিউরিটি, আর্মি? ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, এই কি বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে জিজ্ঞাসা, আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? কালমা আতা হ্যায়? কালমা বলিয়ে। কালমা কিসকো পড়না আতা হ্যায়? ঠিক আছে, মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের। মারার পরে কিছু বললো? ওরা বলছিল মেরেছে, মেরে তারপরে একজনকে তো কি করে মারলো, একটা শুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা খেলে না, আরো দুটো তিনটে শুট করে দিল, আরেকটু দুটো তিনটে শুট করলো, কি আছে তাতে? কতক্ষণ? অনেক হয়েছে, অনেক কতক্ষণ ধরে ম্যাম, আমরা তো সেই স্টেজে নেই, ঠিক আছে? আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে, মনে আমরা সব শেষ। কিন্তু তারপরে দেখে ওরা চলে যায়, তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে, হাজবেন্ডটাকে যেভাবে করে আসার চেষ্টা করি। আমি একজন দুজনকে দেখেছি আমি, আর কাউকে, কারণ আমি যে সাইডটাই ছিলাম ওখানে দুজন ছিল, আর বাকি ছিল কিনা আমি জানি না। ফেস কভার ছিল না খোলা ছিল? খোলা ছিল, ফেস খোলা ছিল। কিছু বলছিল, কি জানাবেন বা কিছু? কালমা পড়নে কো বলা। আত্রেই দেখো, কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল যখন শর্মিষ্ঠার সঙ্গে, শর্মিষ্ঠা বলছিলেন যে কি পরিস্থিতি, বাড়ির কি অবস্থা। আত্রেই ঠিক শর্মিষ্ঠাই আমাদের জানাবে এই বিষয় নিয়ে। শর্মিষ্ঠা, আমরা শুনছিলাম হাড় হিম করা এক নির্মম নৃশংস মুহূর্তের কথা, শোকগ্রস্ত পরিবার, স্বজনহারারা। শর্মিষ্ঠা, কি আবহ সেখানে? কারণ শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন, শাস্তি চাইছেন, বদলা চাইছেন, কিন্তু আখেরে তো একটা বড় লস। আখেরে তো অবশ্যই একটা লস আছে। মানে আবহ কথাটা তুমি জিজ্ঞাসা করলে, তো আমাদের না সত্যিই মাঝে মাঝে খারাপ লাগে যে কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কোন পরিস্থিতিতে গিয়ে একটা মানুষকে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে তার স্বামীকে কিভাবে মারা হয়েছে। মানে এই প্রশ্নটা আমাদেরকে করতে হচ্ছে, এবং এই প্রশ্নটা বসে একজন স্ত্রী তা আমাদের উল্টো দিকে দাঁড়িয়ে তাকে ব্যাখ্যা করতে হচ্ছে কিভাবে মানে ছেলে খেলার মতন তার স্বামীকে মারা হয়েছে, কিভাবে ছেলে খেলার মতো তাদের যে সহপর্যটক যারা ছিলেন তাদেরকে মারা হয়েছে, কিভাবে ছেলে খেলার মতো ওখানে মুহুর্মুহু গলি চলেছে, কিভাবে ছেলে খেলার মতো বারবার জিজ্ঞাসা করা হয়েছে তার পরিচয়। ভাবতে পারো মানে এইটা এখন এরকম একেবারেই। শর্মিষ্ঠা, তুমি কিছুক্ষণ আগেও বলছিলে যে বাচ্চারা যেভাবে ওই খেলনা বন্দুকগুলো নিয়ে খেলে এবং সেখান থেকে লাগাতার গুলি চালাতে থাকে, আসলে গুলির শব্দ বেরোয় কিন্তু এখানে শব্দ নয়, গুলিটাই বেরিয়েছে, আর এক একটা বুলেট গেঁথে গিয়েছে এক একজন পর্যটকের বুকে, নাম পরিচয় জেনে জেনে যাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে জঙ্গিরা। ঝালদাতেও পৌঁছেছে কাশ্মীরি জঙ্গিদের হামলায় নিহত মনীষ রঞ্জন মিশ্রের কফিনবন্দি দেহ। গোয়েন্দা কর্তাকে চোখের জলে বিদায় জানাতে মানুষের ঢল নেমেছে ঝালদাতে, এবং ঝালদায় বন্ধ পালন করছেন ব্যবসায়ী সমিতি, বন্ধ স্কুল, কলেজ থেকে সরকারি অফিস, বাসও চলছে না। এই মুহূর্তে দেখছেন যে কফিনবন্দি দেহ পৌঁছেছে ঝালদাতে প্রাক্তন গোয়েন্দা কর্তা মনীষ রঞ্জন মিশ্রের, সেই দেহ নামিয়ে নিয়ে আসার ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি তপন রয়েছেন সেখান থেকে সরাসরি তপনের সঙ্গে। তপন, জানতে চাইবো এখানে এখন কি হচ্ছে? দেখো শেষ মুহূর্তের শোভাযাত্রা যে প্রস্তুতি, সেটা শেষ মুহূর্তের শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দেহ শবদাহ গাড়িতে তোলা হচ্ছে, এবং তারপরে তুমি দেখতেই পাচ্ছ এখানে মনীষ রঞ্জন মিশ্রর ছবি দেওয়া হয়েছে, এবং সামনে তোমাকে দেখাতে বলবো যে সামনে প্রায় 100 ফুটেরও বেশি একটা জাতীয় পতাকা রাখা হয়েছে, এবং হাতে হাতে এইখানকার যারা যুবক যুবতী যারা প্রত্যেকের হাতেই প্রায় জাতীয় পতাকা, এবং তুমি দেখতেই পাচ্ছ যে মানুষের ঢল শুরু হয়েছে। আজ সকালে
মনীষের দেহ আসে, তারপরেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন থেকে পরিজনেরা। তারপরেই সেখানে উপস্থিত হন দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতারা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তারপরে সেখানে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাবার পর এখন এই শেষকৃত্য সম্পন্নের জন্য দেহ নিয়ে যাওয়া হবে এবং তার আগেই সকাল শহরে তারা এই শোভাযাত্রা এই শেষকৃত্য যে শবদাহ গাড়ি সেটা পরিক্রমা করবে, তারপরেই শ্মশানে নিয়ে যাওয়া হবে। তবে তার আগেই তোমায় বলি যে সকাল থেকেই শহরের শহর যে ব্যবসায়ী সমিতি তারা বন্ধ রেখেছেন এবং সকাল 6টা একেবারেই তপন, বুঝতে পারছি তুমি এদিকে নজর রাখো এবং তোমার মাধ্যমে পাওয়া সেই ছবিও আমরা দেখাবো। কার্যত বান্ধের চেহারা নিচে জালদা আপনারা দেখছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার এই যে ছবিগুলো আমরা দেখতে বাধ্য হচ্ছি, তার কারণ জঙ্গিরা বেছে বেছে নাম পরিচয় জেনে এক একজন পর্যটককে বিনা অপরাধে, পৃথিবীতে যাদের গায়ে কেউ হাত তোলে না, সাধারণ নিরীহ মানুষকে হত্যা করেছে। ফলে পেহেলগাঁও সেই জঙ্গি হামলার বদলা কিভাবে হবে, কবে বদলা হবে, কখন বদলা হবে, এখন সেই প্রশ্নে ফুটছে গোটা দেশ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাসুল দিতে হবে পাকিস্তানকে, জানিয়ে দিলেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকের পর আরও বড় পদক্ষেপের ইঙ্গিত দিল্লির। আজ সর্বদল বৈঠকের ডাক রয়েছে সন্ধ্যে 6টায়। ইতিমধ্যেই সিন্ধু নদীর জলচুক্তি রদ করা হয়েছে, তার সঙ্গে আরও 5টা পদক্ষেপ করেছে ভারত। যে 5টা কূটনৈতিক পদক্ষেপকে বলা হচ্ছে ভারতের কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক। সেই স্ট্রাইকেই আপাতত কাঁপছে পাকিস্তান। হামলার আতঙ্কে রীতিমতো থরহরিকম্প ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন, আমি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার যে ভারতের দিক থেকে এরপরে কি ধরনের প্রত্যাঘাত হতে পারে তার আশঙ্কা ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে পাকিস্তানকে ঘরে ঢুকে মারা হবে কবে জানতে চায় দেশ। ভারতে ব্লক করা হয়েছে ইতিমধ্যেই পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল, অর্থাৎ পাকিস্তান সরকারের কোনো প্রচার, সাধারণতম কোনো প্রচারও থাকবে না কোনো ভারতীয় নাগরিকের চোখের সামনে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আমি জানাবো আপনাদেরকে জ্যোতির্ময় আমাদেরকে কি জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আজ সকালেই প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক পাল্টা রাখা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ডেকেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে। পাকিস্তানকে ঘরে ঢুকে প্রত্যাঘাত কিভাবে করবে ভারত, আপাতত সেই পথই হাতড়াচ্ছে পাকিস্তান। বোঝার চেষ্টা করছে ভারতের আক্রমণ আকাশপথে হবে, কোনো ড্রোন স্ট্রাইক হবে, ভারত কি সরাসরি একেবারে স্থলসীমান্ত দিয়ে ঢুকবে পাকিস্তানের ভিতরে, কোন পথে ভারত প্রত্যাঘাত করবে, আপাতত সেই চিন্তাতেই থরহরিকম্প। এই মুহূর্তে চলে যাব আমাদের অপর প্রতিনিধি সায়ন্তর কাছে। সায়ন্ত, তোমার কাছ থেকে জানতে চাইব এই যে প্রত্যাঘাতের নানান রকমের প্রত্যাঘাতের সম্ভাবনার কথা ভাসছে এই মুহূর্তে আমাদের নাগরিকদের মনে, তার মধ্যে কোন পথগুলো সবচেয়ে বেশি সম্ভাব্য হতে পারে বলে এখনো পর্যন্ত নিরাপত্তা উপদেষ্টারা বা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা মনে করছেন? দেখো, ইতিমধ্যে ডিপ্লোম্যাটিক অর্থাৎ কূটনৈতিক স্ট্রাইক কিন্তু ভারত করে ফেলেছে। অর্থাৎ গতকাল যে 5টা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে কূটনৈতিক স্ট্রাইকই বলছে বিশ্বমহল। এবার দেখার বিষয় যে ভারত গ্রাউন্ড স্ট্রাইক না এয়ার স্ট্রাইক করে। ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই রিপোর্ট জমা দিয়েছে, যে রিপোর্ট অনুযায়ী কিন্তু যাবতীয় স্ট্রাইক করা হবে বলে ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। কিন্তু সেটা কবে সেটা কিন্তু এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু করবে, অর্থাৎ প্রত্যাঘাত হবে এবং সেই প্রত্যাঘাত কিন্তু ঘরের মধ্যে ঢুকেই করবে বলে ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। দেখো, গতকাল প্রতিরক্ষা মন্ত্রী যেটা বলেছেন, অর্থাৎ আজকেও যেটা প্রধানমন্ত্রী বলেছেন, তাতে কিন্তু একটা শব্দ পরিষ্কার, প্রত্যাঘাত। এবং প্রত্যাঘাত এমন হবে যেটা বিশ্ব দেখবে। সেই গোটা বিষয়টি কিন্তু এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে রিপোর্ট তাতে উল্লেখ করা হয়েছে। মূলত কোন জায়গায় ত্রুটি রয়েছে, কোন জায়গায় খামতি রয়েছে সেটা এখন দেখাচ্ছে। বড় বিষয় হচ্ছে কিভাবে স্ট্রাইক করা হবে, অর্থাৎ কীভাবে প্রত্যাঘাত করা হবে। সেটা কি শুধুমাত্র এয়ার স্ট্রাইকের মাধ্যমে হবে, নাকি গ্রাউন্ড স্ট্রাইকের মাধ্যমে, নাকি ঘরের মধ্যে ঢুকে হবে। গত দুটো যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু পাকিস্তানকে বুঝতে দেওয়া হয়নি, পাকিস্তান বুঝতে পারেনি। স্বাভাবিকভাবেই এই স্ট্রাইক কীভাবে হবে তাতে কিন্তু থরহরিকম্প রীতিমতো পাকিস্তান। আর সেই কারণে কিন্তু সীমান্তের ওপারেও পাক প্রশাসন নিজেদের মধ্যে বৈঠক সারছে, নিজেদেরকে অ্যালার্ট রাখছে, নিজেদের বায়ুসেনাকেও হাইলাইট করেছে। কিন্তু ভারতীয় সেনা যেটা করে সেটা কিন্তু বলে করে না বলে কিন্তু রাতের বেলায় যে সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখেছিলাম সেই স্ট্রাইকই আঘাত হানবে পাকিস্তানের বুকে, এটা নিশ্চিত করে বলছে ভারতীয় সেনার
সেনা আধিকারিকদের একাংশ। আর প্রতিরক্ষা নিরাপত্তা উপদেষ্টার রিপোর্টে কিন্তু তেমনটাই বলা রয়েছে বলে সূত্রের খবর। এবার দেখার সেই রিপোর্ট অনুযায়ী কবে কতদিন পর সেই প্রত্যাঘাত ঠিক সেই জায়গায় কোন সম্ভাব্য পথ রয়েছে ভারতের বদলা নেওয়ার প্রত্যাঘাতের, সেই দিকে আমাদের সকলের নজর রয়েছে। আর ইতিমধ্যে কূটনৈতিক স্ট্রাইক শুরু করেছে, তার মধ্যে আরও একটা যোগ হয়েছে। পাকিস্তানের অবাঞ্ছিত কূটনীতিকদের ভারত ছাড়ার ফতোয়া জারি হয়েছে। মধ্যরাতেই পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে ডেকে ফতোয়া ধরালো দিল্লি। 7 দিনের মধ্যে অবাঞ্ছিত পাক কূটনীতিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন আমি একে একে তাদের সঙ্গে কথা বলে নেব, সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব। ভাস্কর সিনহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। ভাস্কর বাবু, আজকে সর্বদল বৈঠক রয়েছে, প্রধানমন্ত্রী এবং দেশের সরকার যে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন সন্ধ্যাবেলা, তৃণমূল কংগ্রেস কি মনে করছে এই পরিস্থিতি সম্পর্কে, কি বলতে চায় তারা? মানে তৃণমূল কংগ্রেস তো এই পুরো ঘটনাতে দুঃখ প্রকাশ করা, সমবেদনা জানানো, যেগুলো কিন্তু এগুলো তো করা হয়েছে একটা মানবিক বিষয়। কিন্তু একটা অরক্ষিত, এখন কাশ্মীর খুব সুরক্ষিত, কাশ্মীর যে দুদিন আগে এত অরক্ষিত ছিল সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আমাদের সামনে এতগুলো প্রাণের বিনিময়ে। কাশ্মীর কেন অরক্ষিত ছিল, কাশ্মীর কেন, আপনি পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় 8 ঘন্টা ধরে গুলি চলছে, সামান্য পুলিশ অব্দি সেখানে দেখতে পাওয়া গেল না। আমি যে কাশ্মীরে জানি 100 মিটারে 3টে করে সিকিউরিটি থাকে। কিন্তু ভাস্কর বাবু, এই সময়টাকে নিশ্চিতভাবে গোয়েন্দা ব্যর্থতার কথা বা সবকিছুর কথা আমাদের সামনে আসবে, নিশ্চিতভাবে আসবে, কিন্তু এই সময়টাকে এই প্রশ্নগুলো তোলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে বিহারের যে প্রচারে গিয়েছিলেন, সেখানে বিহারের জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন ভারতের প্রত্যাঘাত সম্পর্কে শুনে নেব। পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে দিল্লি। আমি কথা বলে নেব বিজেপি মুখপাত্র স্বাতী সেনাপতি আমার সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো স্বাতী সেনাপতির সঙ্গে। স্বাতী, তৃণমূল কংগ্রেস একদিকে যখন দেশের পাশে থাকার কথা বলছে, অন্যদিকে এই গোয়েন্দা ব্যর্থতা নিয়ে, সিকিউরিটি ল্যাপস নিয়ে, নিরাপত্তার খামতি নিয়ে প্রশ্ন তুলছে। স্বাতী, আজকে সর্বদল বৈঠক রয়েছে সন্ধ্যাবেলা। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে এতে কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষে প্রতিটি মানুষ কাঁদছে, যারা রাষ্ট্রবাদী মানুষ তারা কাঁদছে। কিন্তু তৃণমূলের তরফ থেকে আমরা প্রাথমিক প্রতিক্রিয়া কি দেখেছিলাম, ওই ভদ্র মহিলা নাকি মিথ্যে কথা বলছেন, যিনি সদ্য স্বামী হারিয়েছেন, যার সদ্য কপালের সিঁদুর মুছে গিয়েছে, তিনি নাকি মিথ্যে কথা বলছেন। তৃণমূলের কুণাল ঘোষের কাছ থেকে আমরা এই বক্তব্য দেখেছিলাম এবং একে একে পরপরই প্রশ্ন তোলা হয়েছে। সময়টা কঠিন, সময়টা একসঙ্গে বেঁধে নিশ্চিতভাবে সময়টা কঠিন, একসঙ্গে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যাঘাতের সময় এটা। আর সেই প্রত্যাঘাত সম্পর্কে কি বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে, আমি শুনে নেব। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। From the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done.
The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. সারা দেশ একসঙ্গে জবাব দিতে চাইছে, সব থেকে কড়া প্রত্যাঘাত, সব থেকে ভয়ঙ্কর প্রত্যাঘাত করতে চাইছে। দেশের প্রধানমন্ত্রী যখন এটা দায়িত্ব নিয়ে বলছেন তখন এই দেশের মধ্যেই অনেকে নিরাপত্তার ত্রুটি, সামরিক বাহিনী ছিল কিনা, পুলিশ ছিল কিনা, এই কথাগুলো এই সময় তোলবার চেষ্টা করছেন। অধ্যাপক সৌগতবাবু আমার সঙ্গে রয়েছেন, সৌগত সিনহা। আমি সৌগতবাবুর কাছ থেকে জিজ্ঞাসা করবো। সৌগতবাবু, সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। হ্যাঁ, আমি আমার সম্মানীয় নরেন্দ্র মোদীর বক্তব্য শুনলাম এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারত সরকার এই জঘন্য নারকীয় ঘটনার কঠোর থেকে কঠোরতম প্রতিশোধ নেবেন। কারণ আমরা দেখেছি এই ঘটনার ভয়াবহতা কতটা, শিউরে ওঠার মতো। আমরা দেখেছি বিতান বাবুর 3.5 বছরের ছেলের সামনে তাকে হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত আমরা এই ভারতবর্ষে আজ হিন্দু হয়ে থাকাতে আমরা নিজেদেরকেও আজকে সন্ত্রাসের মধ্যে ভীত সন্তুষ্ট, আমি নয়, প্রত্যেকটি হিন্দু মনে করছে বর্তমানে। আগামীকাল